আমাদের ছাত্ররা সামনে এসেছিল, কিন্তু সেই আন্দোলনকে এই সমস্ত রাজনৈতিক দলগুলোই সমর্থন করেছে। আমি পরিষ্কার করে এখানে বলতে চাই, ইতিহাসের রেকর্ড হিসেবে 5ই জুলাই আমরা পরিষ্কারভাবে এই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন ঘোষণা করেছি। আমরা বাংলাদেশ একটা জাতীয় পুনর্গঠনের কালে আছি। এই পুনর্গঠনের প্রয়োজনীয়তা বাংলাদেশের রাজনীতিতে বহু আগেই তৈরি হয়েছিল, কিন্তু কোনো একটা রাজনৈতিক প্রশ্ন, একটা রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে মানুষ যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়, সেই অভিজ্ঞতা মধ্য দিয়েই সেই প্রশ্নটা দিনে দিনে গুরুত্ব লাভ করতে থাকে। বাংলাদেশে বেশ কয়েকবার আমরা রাজনৈতিক সংকট দেখেছি, কিন্তু 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচনের পর থেকে যে সরকার ক্ষমতায় এসেছিল, 2011 সালে সংবিধান সংশোধন করে বাংলাদেশের রাজনীতিতে সরকার এবং বিরোধী দলের মধ্যে যে দুর্লভ ঐক্য 1996 সালে তৈরি হয়েছিল নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা, সেই ব্যবস্থা বাতিল করে দেয় এবং সেখান থেকেই বলা চলে বাংলাদেশে একটি নতুন করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের সূত্রপাত ঘটে এবং সেই অভিসন্ধি পরিষ্কারভাবে পরবর্তী প্রতিটি সময়ের মধ্যেই আমরা দেখতে পাই যে দিনে দিনে শক্তিশালী হয়েছে এবং শেষ পর্যন্ত নির্বাচন ছাড়া, জনগণের সম্মতি ছাড়া এই দেশে একটা জবরদস্তি, কর্তৃত্ববাদী এবং ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা তার চূড়ান্ত রূপ নিয়েছিল। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা যত অগ্রসর হয়েছে ততই এই দেশে জাতীয় পুনর্গঠনের প্রশ্নটি তার গুরুত্ব তৈরি করেছে এবং জনগণের মধ্যে সেটা একটা ব্যাপক প্রভাব বিস্তারকারী রাজনৈতিক এবং কেন্দ্রীয় প্রশ্ন হিসেবে হাজির হয়েছে। রাজনীতি শাস্ত্রে একটা কথা আছে, when idea grips the society it becomes a material force। যখন একটা চিন্তা সমগ্র মানুষকে আচ্ছন্ন করে তখন সেটা বাস্তব শক্তিতে পরিণত হয়, রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। আজকে বাংলাদেশে 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে জনগণ ভোট দিতে পেরেছেন এবং সেই ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ যে দলকে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নির্বাচিত করেছে এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে, সংসদ নেতা হিসেবে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন জনাব তারেক রহমান, এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশের এই জাতীয় পুনর্গঠনের প্রশ্নটিকে উপলব্ধি কেবল করেননি, তাকে বাস্তব রূপ দেওয়ার জন্য প্রতি পদে পদে তার যে ভূমিকা রাখা সেটা রেখেছেন। অবশ্যই এই যে বাস্তবতার প্রয়োজন অনুযায়ী রাজনীতিকে পুনঃসজ্জিত করার যে ধারাবাহিকতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, যিনি তার ভূমিকার মধ্য দিয়ে বাংলাদেশের সকল মানুষের কাছে জীবন্ত অবস্থাতেই শ্রদ্ধেয় হয়ে উঠেছিলেন, তার ধারাবাহিকতা আছে। তারাও তাদের কালে এই ভূমিকা রেখেছেন। কিন্তু বাংলাদেশে বলা চলে এই যে জাতীয় পুনর্গঠনের প্রশ্নটি 14 সালের সম্পূর্ণ একটা নির্বাচনের আগেই যারা 153টি আসন নির্বাচিত ঘোষণা করেছিল, এরকম অভূতপূর্ব একটি অবস্থা তৈরি হয়েছিল। তারপরে এই প্রশ্ন বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপির মতো বড় রাজনৈতিক দল যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা এই দেশে পরিবর্তনের জন্য ভিশন 2030, যেখানে সাংবিধানিক পরিবর্তনের প্রশ্ন ইঙ্গিত করেছিলেন। কিন্তু আমরা দেখেছি তার পরবর্তীকালে বাস্তবতা যে অনুযায়ী এগিয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী সেই বাস্তবতাকে উপলব্ধি করেই প্রয়োজনীয় পরিবর্তন এবং জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করার জায়গাগুলোকে আমাদের সামনে হাজির করেছেন। তার ধারাবাহিকতাতেই এটা বলবো যে দলের পক্ষ থেকে তারা 27 দফা দিয়েছিলেন
22 সালের 19শে ডিসেম্বর এবং আমরা গণসংহতি আন্দোলন এবং আমাদের জোট গণতন্ত্র মঞ্চ আমরা যারা 14 দফা কর্মসূচি নিয়েছিলাম, আমরা যখন যুগপৎ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলাম আরো 39টি দল মিলে, আমরা তখন 31 দফা প্রণয়ন করেছি। সেটা ছিল পরিস্থিতির প্রয়োজনীয়তার জায়গা থেকে আরো এক ধাপ অগ্রসর অবস্থা। সেই লড়াই আমরা দেখেছি কিভাবে তৈরি হয়েছে। গুম, খুন, মামলা, হামলা, বিরোধী দলের সকল দল যারা লড়াই করেছেন কিভাবে হত্যা, নির্যাতন মুখোমুখি হয়ে এই সময়কাল পাড়ি দিয়েছেন, কিভাবে সংগ্রামে স্যাবোটাজ করে এক একটি আন্দোলনকে ধ্বংস করা হয়েছে। সেই সব পর্ব পাড়ি দিয়ে এই রাজনৈতিক লক্ষ্য কর্মসূচি মানুষের সামনে এসেছে। এর আগের বক্তব্য আমরা বলার চেষ্টা করেছি যে এই যে জমিন পাটাতন, এই পাটাতন তৈরি হয়েছে বাংলাদেশের সকল মানুষের মধ্যে যে এই রাষ্ট্র ব্যবস্থা না বদল ঘটলে বাংলাদেশ এগোতে পারবে না। আমরা একটা ক্রস রোডে দাঁড়িয়েছি, যে ক্রস রোডে বাংলাদেশ এগোবে না স্থবিরতার দিকে যাবে, এটা নির্ভর করছে জাতীয় পুনর্গঠনের উপরে, যে জাতীয় পুনর্গঠন রাজনৈতিক, অর্থনৈতিক এবং অবশ্যই সাংস্কৃতিক। ফ্যাসিবাদ এই সব ক্ষেত্রেই বাংলাদেশকে স্থবির, এমনকি একটা বিপর্যয় অবস্থা সৃষ্টি করার জায়গায় নিয়ে গিয়েছিল। সেই জায়গার লক্ষ্যে দাঁড়িয়েই যদিও তারা আমি নির্বাচন করে সাময়িক সাফল্যে উৎফুল্ল ছিল, কিন্তু মানুষের মধ্যে তাদের ক্ষোভ কেবল দানাই বেঁধেছে, যে ক্ষোভের উদ্গীরণ আমরা দেখেছি। এই ধারাবাহিকতাই জুলাইয়ের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান তৈরি হয়েছে। অবশ্যই প্রত্যেকটি আন্দোলনেই নেতৃত্ব থাকে এবং সেই নেতৃত্ব যখন মানুষের কাছে গ্রহণীয় হয়ে ওঠে তখন সেই নেতৃত্ব সফল হয়। আমাদের ছাত্ররা সামনে এসেছিল, কিন্তু সেই আন্দোলনকে এই সমস্ত রাজনৈতিক দলগুলোই সমর্থন করেছে। আমি পরিষ্কার করে এখানে বলতে চাই, ইতিহাসের রেকর্ড হিসেবে 5ই জুলাই আমরা পরিষ্কারভাবে এই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন ঘোষণা করেছি। 6ই জুলাই বিএনপি মহাসচিব তারা প্রেস কনফারেন্স করে এই আন্দোলনের প্রতি সমর্থন ঘোষণা করেছে এবং এই কথাগুলো রেকর্ডে থাকা দরকার। হ্যাঁ, একটা সময় এসে যখন ফ্যাসিবাদীরা বলল যে এটা বিরোধী দলের আন্দোলন, বিরোধী দল হাইজ্যাক করছে, তখন কৌশলগত কারণে রাজনৈতিক দলগুলো, আমি ব্যক্তিগতভাবে তার সাক্ষ্য দিতে পারি, বিএনপি মহাসচিবের সাথে এ বিষয় নিয়ে আলোচনা হয়েছিল যে আমাদেরকে এমনভাবে অবস্থান নিতে হবে যাতে করে ফ্যাসিবাদীরা পুরনো কৌশলে আন্দোলন ধ্বংস করতে না পারে। তারপরও আমরা দেখেছি কিভাবে তারা নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করে পর্যন্ত তারা গিয়েছে, রীতিমতো ব্রাশ ফায়ার করে মানুষ মেরেছে। এবং শহীদের সংখ্যা নিয়ে এই বিতর্ক খুবই অনাকাঙ্ক্ষিত, এটা মাঝখানে বলে রাখলাম। শহীদের প্রত্যেকটি সংখ্যা কেবল তারা সংখ্যা নয়, এক একটি মানুষ, এক একটি জীবন, এক একটি স্বপ্ন। সেই স্বপ্নের জায়গাগুলোকে আমরা যাতে সংরক্ষণ করি এবং তাদের মর্যাদা দেই, রাষ্ট্রীয় মর্যাদায় অভিষিক্ত করি। আমি একটু দ্রুত করব। এই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান এই রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিবর্তন তাকে আরো বেশি গভীর মানুষের আকাঙ্ক্ষায় পরিণত করেছিল এবং তার রূপ হিসেবে আমরা সবাই মিলে এই প্রস্তাব দিয়েছিলাম। এই কথা আবারও বলতে, রেকর্ডের জন্য প্রস্তাব দিয়েছিলাম যে অন্তর্বর্তী সরকারের কাজ হবে এটাকে ফ্যাসিলিটেট করা, এই যে সকলের আকাঙ্ক্ষাকে ধারণ করা। ঐকমত্য কমিশন গঠিত হয়েছে, তার ইতিহাসটা এখানে রেকর্ড থাকা দরকার ছিল। যদিও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে, যেহেতু তিনি প্রতিটি বৈঠকে উপস্থিত ছিলেন, অনেক কথা বলেছেন। আমি দুটো বিষয় তুলব। 1 নম্বর বিষয় হচ্ছে ঐকমত্য কমিশনের কাজ ছিল ঐকমত্য তৈরি করা, এবং যখন প্রথম দিকে আলোচনা শুরু হলো এবং প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন 70 অনুচ্ছেদ সংবিধানে বদল হবে কিনা, তখন যখন আলোচনা ঠিক হলো, সেই দিনই ঠিক হয়েছিল দ্বিমত থাকলে কি সমাধান হবে। এবং সেই দিন বলা হয়েছিল যে নোট অফ ডিসেন্ট দেওয়া যাবে, কারণ রাজনৈতিক দলগুলো বলছিল 2টি এক্সেপশন রেখে আস্থা ভোট এবং বাজেট, অর্থ বিল, এই দুটো এক্সেপশন রেখে 70 অনুচ্ছেদ করা। বিএনপি সহ আরো কয়েকটি দল বলেছিল আরো দুটো জিনিস যুক্ত করা দরকার, জাতীয় নিরাপত্তা এবং যুদ্ধ পরিস্থিতি, সংবিধান সংশোধন। তখন প্রশ্ন এসেছিল যে এখানে সমাধানের পদ্ধতি হবে নোট অফ ডিসেন্ট দেওয়া যাবে এবং দলগুলো তাদের নির্বাচনী ইস্তেহারে তাদের প্রসঙ্গ উত্থাপন করবেন, যে দল বিজয়ী হবেন তাদের চিন্তা তারা বাস্তবায়ন করতে পারবেন। এবং সেটাই জুলাই জাতীয় সনদে লেখা হয়েছে। দিস ইজ নাম্বার 1, ইট শুড বি রেকর্ডেড। নাম্বার 2,
জুলাই জাতীয় সনদ নোট অফ ডিসেন্ট সহই আমরা স্বাক্ষর করেছি। প্রশ্ন ছিল সবাই যাবেন এবং যে দল বিজয়ী হবে তারা তাদের মতো করে করবেন। তারপরে আসলো বাস্তবায়নের প্রশ্ন। বাস্তবায়নের প্রশ্নে এসে হ্যাঁ, এটা ঠিক, গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে 28শে জুলাই 2023 সালে আমরা সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা দাবি তুলেছিলাম, কিন্তু আমরা কখনোই এটা বলিনি যে আমরা যা বলেছি সেটাই বাস্তবায়ন করতে হবে। আমরা সবসময় বলেছিলাম যে একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য ছাড়া এই ট্রানজিশন এগোতে পারবে না। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ যে আজকে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছিল কিনা। আমরা দেখেছি বাস্তবায়ন প্রশ্নে যখন অনৈক্য, তখন ঐকমত্য কমিশন তাদের মতো করে কিন্তু একতরফা সিদ্ধান্ত দিয়েছেন এবং সেই সিদ্ধান্ত সকলের মধ্যে ঐকমত্য তৈরি করেনি। ফলে গণভোটে কে কিভাবে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তার অবস্থান কিন্তু প্রত্যেক দল নিজের মতো করে ব্যাখ্যা করেছে। কেউ জুলাই জাতীয় সনদের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার প্রস্তাব দিয়েছেন, কেউ হয়তো আদেশ বাস্তবায়নের জন্য বলেছেন। এই বিতর্ক আমরা নিজের মধ্যে করেছি। আমরা প্রশ্ন করতে চাই, জুলাই জাতীয় সনদ আমাদের প্রত্যেকের দাবি আছে, প্রত্যেকের আকাঙ্ক্ষা অনেক উচ্চ, কিন্তু জুলাই জাতীয় সনদেও যতটুকু আছে তার অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য যখন সংখ্যাগরিষ্ঠ দল ঘোষণা দেয়, তখন সেটাও বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। জুলাই জাতীয় সনদ লিখিত আছে, এখানে কারো এখান থেকে পিছিয়ে যাওয়ার জায়গা নেই। রক্তে লেখা দলিল, এই সংসদ জুলাই জাতীয় সনদের রক্তের জন্য আবদ্ধ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির বক্তব্যের উপরে 50 ঘন্টা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে এবং তিনি প্রকারান্তরে একটা টিপ্পনী কাটার চেষ্টা করেছেন যে রাষ্ট্রপতির বক্তব্য বিরোধী দল শুনতে চায় না, তার উপরে কেন 50 ঘন্টার আলোচনা করতে চায়। মাননীয় স্পিকার তিনিও খুব ভালো করেই জানেন যে অফিস অফ দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির অফিস, এই যে পদ, সেটাকে কিন্তু বিরোধী দল কখনো অস্বীকার করে নাই। বরং অফিস অফ দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির পদে যে শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন ব্যক্তি তিনি বহাল থাকতে পারেন না, আমরা শুধু সেই প্রতিবাদটাই এখানে করেছিলাম। মাননীয় স্পিকার 2024 সালের 17 জুলাই যেদিন আমাকে গ্রেফতার করা হলো, আবু সাইদ তার আগের দিনে শহীদ হয়েছেন। আবু সাইদের মা কান্না করে বলেছিলেন যে আমার বেটা মাল্লু কেন। এই ভাষাটা একেবারে আমার নিজের মায়ের ভাষা। আমি রংপুরের সন্তান। রংপুরের ভাষায় আবু সাইদের মা যখন এই কথাটা বলেছিলেন, তখন এই বাংলাদেশের শিক্ষার্থীরা, বাংলাদেশের আপামর জনতা, তারা সকলে রাজপথে নেমে এসেছিল। হাজার হাজার মানুষ তারা শহীদ হলেন, হাজার হাজার মানুষ পঙ্গু হলেন। অনেকে এখনো আছেন যারা হয়তো মারা গিয়েছেন, কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এমন বিভৎস একটা সময়ের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষেরা আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমরা জানি যে এখানে বিএনপির যারা বন্ধুরা আছেন, যারা জামাতের আছেন, আর আমরা নবগঠিত এনসিপি অর্থাৎ আওয়ামী লীগ এবং তাদের দোসর ব্যতিরেকে বাংলাদেশের এমন কোনো পক্ষ নাই, এমন কোনো মানুষ নেই যারা 24-এর অভ্যুত্থানের সময়টাতে রাজপথে তারা নেমে আসে নাই। এই সংসদটা সেই দিক দিয়ে একটা ঐক্যবদ্ধতার প্রতীক, যে এই সংসদ ফেসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ পক্ষের সংসদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় স্পিকার, এই সংসদে রাষ্ট্রপতির বক্তব্য হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির বক্তব্যের উপরে 50 ঘন্টা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে এবং তিনি প্রকারান্তরে একটা টিপ্পনী কাটার চেষ্টা করেছেন যে রাষ্ট্রপতির বক্তব্য বিরোধী দল শুনতে চায় না, তার উপরে কেন 50 ঘন্টার আলোচনা করতে চায়। মাননীয় স্পিকার তিনিও খুব ভালো করেই জানেন যে অফিস অফ দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির অফিস, এই যে পদ, সেটাকে কিন্তু বিরোধী দল কখনো অস্বীকার করে নাই। বরং অফিস অফ দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির পদে যে শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন ব্যক্তি তিনি বহাল থাকতে পারেন না, আমরা শুধু সেই প্রতিবাদটাই এখানে করেছিলাম। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার এই বাংলাদেশের মানুষেরা আমরা সকলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। আমি বিশেষ করে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের পাশাপাশি আমার যেসব ভাইয়েরা, আমার যেসব বোনেরা 24-এর অভ্যুত্থানের সময়টাতে রাজবন্দী হয়েছিলেন, আমি তাদেরকে বিশেষ করে স্মরণ করতে চাই। শহীদ এবং আহত যারা আছেন তাদের জন্য অপর্যাপ্ত হলেও কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কিন্তু যারা রাজমন্ত্রী হয়েছিলেন তাদের যে দুঃখ এবং দুর্দশা কষ্ট, সেই বিষয়গুলোকে একেবারেই অ্যাড্রেস করা হয় নাই। এখানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আছে, জুলাই অভ্যুত্থানের জন্য আলাদা করে একটা অধিদপ্তর করা হয়েছে। আমি তাদের কাছে আহ্বান রাখবো, সেই 24 অভ্যুত্থানের সময়টাতে যারা রাজমন্ত্রী হয়েছিলেন তাদেরকেও যেন একটা স্বীকৃতির আওতায় নিয়ে আসা হয়। মাননীয় স্পিকার, এবার এর নির্বাচনে আমার আসনের যারা ভোটার আছেন তাদেরকে তো আমি ধন্যবাদ জানাবই, তারা আমাকে এই সংসদে পাঠিয়েছেন। তাদের বাইরে গিয়ে আমি সকলের পক্ষ থেকে বাংলাদেশের যেসব মানুষেরা যারা প্রবাসে অবস্থান করছেন, প্রবাসে থেকে এবারে তারা প্রথমবারের মতো ভোট দানে তারা অংশগ্রহণ করতে পেরেছেন, আমাদের সেসব প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসে থেকে 24 অভ্যুত্থানে তারা সমর্থন দিয়েছিলেন এবং আমাদেরকে ভোট দিয়ে সংসদে নিয়ে এসেছেন, সেই সব প্রবাসী ভাইরা যারা কষ্টে আছেন কিন্তু দেশের প্রতি তাদের যে টান, তার প্রতি একটা সম্মান আমরা এই সংসদ থেকে জানাতে পারি। মাননীয় স্পিকার, আমরা নতুন করে একটা বাংলাদেশ আমরা করতে চেয়েছিলাম, যে বাংলাদেশটাতে রাজনৈতিক হানাহানি, কাটাকাটি, মারামারি সেগুলো থাকবে না। আমরা পেশি শক্তির না, আমরা পলিসি নির্ভর একটা আলোচনার মধ্য দিয়ে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। সেই জায়গাটা এখনো পর্যন্ত আমরা অর্জন করতে পারি নাই। আমাদের এখানে এতগুলো অধ্যাদেশ পাশ হয়ে গেল, আমরা কিন্তু সেগুলোর উপরে বিস্তারিত আলোচনা করার সুযোগ পাই নাই। আমরা মনে করি আমাদের এই সংসদ, যে সংসদ একটা আইন প্রণয়নের জায়গা, সেই সময়টাতে জনগণের পক্ষে কিভাবে আইন নির্মাণ করা সম্ভব সেই বিষয়গুলোতে আমরা যেন পর্যাপ্ত সময় পাই। ভবিষ্যতে যেন আমরা এই পার্লামেন্টকে আইন প্রণয়নের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করার একটা জায়গা হিসেবে পেতে পারি, সেজন্য আপনার মাধ্যমে সকল সদস্য যারা আছেন তাদের আমরা সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, একজন সংসদ সদস্য হিসেবে আমাকে অনেক সুপারিশের মধ্য দিয়ে যেতে হয়। এখানে মনে হয় আমাদের যারা সংসদ সদস্য আছেন সকলেরই একই অবস্থা, সুপারিশ আসতে থাকে এলাকাগুলো থেকে। এমনকি কোনো একজন ব্যক্তি অসুস্থ হয়েছেন, মেডিকেলে একটা তার সিট প্রয়োজন, সেই জন্য আমাদেরকে সুপারিশ করতে হয়। মাননীয় স্পিকার, যদি আমাদের সেবা খাতগুলো সেগুলো যদি প্রাতিষ্ঠানিক নিয়মগুলো যদি সুন্দরভাবে পরিচালিত হতে পারত, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যদি ঠিক হতো, আমাদের সেবা খাত যদি ঠিক হতো মাননীয় স্পিকার, তাহলে কোনো একজন মানুষকে হাসপাতালে সিটের জন্য এমপির কাছে সুপারিশ করতে হতো না। মাননীয় স্পিকার, আমরা সেই জায়গায় দেশটাকে নিয়ে যেতে চাই। আমাদের সেবা খাতগুলোতে জনগণ আসবে, মানুষেরা আসবে, তারা তাদের সেবাগুলো সঠিকভাবে পাবে, সেরকম ধরনের একটা সেবা খাত এবং প্রাতিষ্ঠানিক একটা শক্তিশালী অবস্থা আমরা বাংলাদেশে দেখতে চাই। মাননীয় স্পিকার, আমরা এখানে ফেসিবাদ বিরোধী সকল পক্ষই এখানে আছি, কিন্তু আপনি বাইরে খেয়াল করে দেখেন, সোশ্যাল মিডিয়ায় যারা ফেসিবাদী আছে তারা কখনো বিএনপিকে ধরছে, কখনো এনসিপিকে ধরছে, জামাতকে ধরছে। আমাদের মধ্যেই এক ধরনের বিভেদ তারা তৈরি করছে, তারা সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা করছে, আর আমাদেরই লোকজন তারা ওই ফেসিবাদীদের প্রোপাগান্ডায় সামিল হয়ে পড়ছে। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয়। মাননীয় স্পিকার, আমরা এই জায়গাটাতে একটা জিনিস বলতে চাই, আমাদের মধ্যে নীতিগত জায়গায় ভিন্নতা থাকবে, পলিসির ভিন্নতা থাকবে, কিন্তু এই বাংলাদেশকে ধারণ করার ক্ষেত্রে এই সংসদের আমরা যারা আছি আমাদের কোনো পার্থক্য থাকবে না, সেটা আমরা নিশ্চিত করতে চাই। মাননীয় স্পিকার, রিজিওনাল বিষয়গুলোতে আমাদের খেয়াল রাখা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমরা এমন একটা রিজিওনে, আঞ্চলিক একটা অবস্থায়, পৃথিবীর এমন একটা স্থানে আমাদের অবস্থান যেখানে আমরা অনেকগুলো বাস্তবতার সঙ্গে আমরা জড়িয়ে আছি। এই বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে সেই ধরনের চক্রান্ত আশেপাশে চলছে। মাননীয় স্পিকার, বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা অলরেডি চলে এসেছে, আবার আমাদের প্রতিবেশী দেশ থেকে আবার যে মুসলমানদেরকে বের করে দিয়ে আমাদের দেশে শরণার্থী হিসেবে ঢল নামানো হবে না, তার কোনো গ্যারান্টি নেই। মাননীয় স্পিকার, এই কারণে আমরা এই বাংলাদেশের যারা মানুষেরা আছি আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। আমরা সেই ৭১-এ, ২৪-এ প্রত্যেকটা সময় জাতিগতভাবে আমরা যেমন একত্রিত হতে পেরেছিলাম, তেমনি ভাবে এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপরে, বাংলাদেশের জনগণের উপরে যদি কোনো ধরনের পরাধীনতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেই সময়টা তো আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের জন্য কাজ করতে হবে। মাননীয় স্পিকার, যে আপনার সময় আরো ৩ মিনিট বাড়ানো হলো, ৩ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে গণতন্ত্রের আবহ থাকবে, যে বাংলাদেশে জবাবদিহিতা থাকবে, যে বাংলাদেশে জনগণের পক্ষে কাজ করা হবে। সেই বাংলাদেশটা আমরা যদি অতীতের দিকে একটু তাকিয়ে দেখি মাননীয় স্পিকার, সেই বাংলাদেশটা আমরা পাই নাই। সেই বাংলাদেশটাকে করায়ত্ত করে রাখা হয়েছিল। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই বাংলাদেশের উপরে যে জুলুম এবং শোষণ তারা চালিয়ে গিয়েছিল, সে সময়টাতে আমরা যারা এখানে আছি আমরা সকলে মিলে বাংলাদেশ রাষ্ট্রটাকে আমরা সংস্কারের কথা বলেছিলাম। মাননীয় স্পিকার, এই যে এখানে আমরা যারা আছি সকলে আমরা বলেছিলাম শুধুমাত্র হাসিনা বা আওয়ামী লীগের সমস্যা না,
বাংলাদেশের সংবিধানের মধ্যে ফেসিবাদের যে উপাদানগুলো আছে, যেগুলো একজনকে হাসিনা করে তোলে, আওয়ামী লীগ করে তোলে, সেই উপাদানগুলোকে পরিবর্তন করতে পারাটাও আমাদের লক্ষ্য, মাননীয় স্পিকার। এই কারণে হাসিনা এবং তার আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু একই অবস্থানগুলো, প্রতিষ্ঠানগুলো এখানে রয়ে গেছে। সেই প্রতিষ্ঠানগুলোতে হাসিনাকরণ করা হবে না, আওয়ামী লীগীকরণ করা হবে না, অর্থাৎ ফেসিবাদী যে হয়ে উঠবে না। সেই জন্য আমরা সংস্কারের প্রস্তাবনাগুলো নিয়ে এসেছিলাম মাননীয় স্পিকার। সেই সংস্কারের প্রস্তাবনাগুলো এখন কতটা আধারে পড়ে গেছে, সেই সংস্কারের প্রস্তাবনাগুলো, সেগুলো নিয়ে এই সংসদের মধ্যে এমনও কথা বলা হয় যে জুলাই সনদ নাকি আননেসেসারি, এমন ধরনের কথাও তারা বলেছেন। আমরা বলতে চাই মাননীয় স্পিকার, আমরা যারা এখানে আছি, আমরাই যে সবসময় দেশের ক্ষমতায় থাকবো, আমরাই যে সবসময় সংসদে থাকবো, এর তো কোনো বাধ্যবাধকতা নেই, এমন কোনো বাস্তবতাও নেই। সবার ওকে যেটা কর্তব্য মাননীয় স্পিকার, এতগুলো মানুষ আমাদেরকে ভোট দিয়ে এখানে পাঠিয়েছে, এত শহীদের রক্ত আমাদের এই সংসদে আসার পেছনে বয়ে গেছে মাননীয় স্পিকার। আমরা সকল মানুষদের প্রতি আমাদের কমিটমেন্টের জায়গা এটাই যে এই বাংলাদেশ রাষ্ট্রটাকে আমরা যদি সুন্দর করে সামনের দিকে পরিচালিত করতে চাই, অবশ্যই রাষ্ট্র কাঠামোর যে ঘুণে ধরা ব্যবস্থা, সেটাকে সংস্কার করে গণভোটের যে রায়, সেটাকে বাস্তবায়ন করতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের অসংখ্য সমস্যা। আমি যে অঞ্চল থেকে এসেছি, আমার কাউনিয়া এবং পীরগাছা, তিস্তা নদীর অববাহিকায় আমার আসন। তিস্তা নদী আমাদের উত্তর অঞ্চলের লাইফলাইন হওয়ার কথা ছিল, কিন্তু শুকনো মৌসুমে আপনি সেখানে পানি পাবেন না। আমরা দীর্ঘ সময় ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা বলে আসছি, কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়টা আলোর মুখ দেখে নাই। এই ক্ষেত্রে একটা কথা বলতে হয় মাননীয় স্পিকার, তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের স্বার্থে যে কোনো প্রকল্প যেগুলোতে বিদেশি হস্তক্ষেপ থাকতে পারে, বাস্তবায়ন না করার জন্য সেই সময়গুলোতে আমরা সরকারি দল, বিরোধী দল আমরা দেখব না। আমরা সকলে মিলে বাংলাদেশের স্বার্থে তিস্তা মহাপরিকল্পনা সহ সকল পরিকল্পনা বাস্তবায়ন করে বিদেশি প্রভুত্বকে অস্বীকার করে, আমাদের শহীদেরা যেমন করে তখন স্লোগান ধরেছিল দিল্লি না ঢাকা, সেই স্লোগানের বাস্তবতা আমরা এই বাংলাদেশে প্রতিষ্ঠা করব। আমরা বাংলাদেশকে স্বাধীন রাখবো, সেটাই আমাদের প্রত্যাশা হবে। গণভোট বাস্তবায়ন হবে এই আশা করে। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পয়েন্ট অফ অর্ডার কখন কিভাবে উত্থাপিত হবে 301 বিধিতে তা বিধৃত আছে। মাননীয় প্রতিমন্ত্রী মিল্লাত, বলুন। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। দেওয়ানগঞ্জ ঐতিহ্যবাহী বাহাদুরাবাদ ঘাট যমুনার ভাঙ্গনে বিলীন হয়ে রেল স্টেশনের কাছে চলে এসেছে। তড়িৎ ব্যবস্থা না নিলে জিলবাংলা, চিনিকল সহ সকল স্থাপনা নদী গর্ভে চলে যাবে। তাতে সরকারের শত শত কোটি টাকার ক্ষতি হয়ে যাবে মাননীয় স্পিকার। সেই সাথে নদী ভাঙ্গনের ফলে সানন্দবাড়ি বাজার হুমকির সম্মুখীন। অন্যদিকে বক্সিগঞ্জ ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনে ঘুঘরাকান্দি ব্রিজ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর জরুরি পদে হস্তক্ষেপ কামনা করছি। মাননীয় স্পিকার, আপনার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আপনি আমার এলাকাবাসীর জন্য এই সুযোগটি দিয়েছেন। আমার এলাকাবাসী দেওয়ানগঞ্জ ও বক্সিগঞ্জের মা বোন সহ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করে এই সংসদে পাঠানোর জন্য তাদেরকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং মাননীয় স্পিকার, এই ব্যাপারে এই এত শত শত কোটি টাকা ক্ষতি হবে, এই কারণে আপনি যদি এটার একটু ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে বলতেন, আমি উপকৃত হতাম। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, পয়েন্ট অফ অর্ডার কখন কিভাবে উত্থাপিত হবে 301 বিধিতে তা বিধৃত আছে। পয়েন্ট অফ অর্ডার হয় সংসদে চলমান কোনো বিষয়ের উপরে যদি কোনো অবজারভেশন থাকে, কিংবা আপনি বসুন, কিংবা সংসদের শৃঙ্খলা রক্ষা কাজের সাথে যদি সম্পর্কিত থাকে, তাহলে দুই কার্যক্রমের মাঝে দাঁড়িয়ে পয়েন্ট অফ অর্ডার রেজ করা যায়। যাই হোক, আপনি পয়েন্ট অফ অর্ডার রেজ করেছেন, আপনার কাছেই আপনার সহকর্মী পানি সম্পদ মন্ত্রী কাছাকাছি আছে, আপনি তাকে একটা নোটিশ দেন কিংবা তার সাথে সরাসরি আলাপ করে বিষয়টি নিষ্পত্তি করেন। এখন আমি কার্যক্রমের দিকে এগোচ্ছি। ধন্যবাদ, বসুন।